রহস্যময় পারিবারিক গল্প সম্পূর্ণ অডিও স্ক্রিপ্ট। প্রারম্ভিক অংশ। রান্না করতে গিয়ে হঠাৎ চুলার আগুনে হাতের আঙুল পুড়ে গেল। আমি কি করে চিৎকার করে উঠলাম। ছেলে রান্নাঘরে ছুটে এলো। কি হয়েছে মা? আমি আঙুল দেখিয়ে বললাম, পুড়ে গেছে। সে আমার হাত ধরে দেখল। তারপর হঠাৎ আমার পোড়া আঙুল মুখে নিয়ে ফু দিতে লাগল। আমি বললাম, কি করছিস? সে বলল, এতে ঠান্ডা লাগবে কি? তার মুখের ভেতরে আমার আঙুল ঠান্ডা হচ্ছিল সত্যি। একটু পরে সে আমার আঙুল মুখ থেকে বের করল। বলল, এখন ভাল লাগছে? আমি বললাম, হ্যাঁ। সে আমার পোড়া জায়গা হালকা করে চুমু দিল। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা, তোমার ব্যথা আমার সহ্য হয় না। আমি চাই সবসময় এভাবে তোমার পাশে থাকতে। আমি বললাম, তুই তো থাকিসই। সে আমার 2 হাত ধরে বলল, না মা, আমি স্বামীর মতো থাকতে চাই। আমি বললাম, মানে কি? সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সামান্য ব্যথাও আমি সহ্য করতে পারি না। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি সারা জীবন এভাবে তোমার যত্ন নেব। আমার পোড়া হাত কাঁপছিল। আমি বললাম, তুই কি বলছিস? সে বলল, মা, আমি সিরিয়াস। তুমি আমাকে বিয়ে করো। আমি প্রমাণ করে দেব আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারব। ক্লিকবেইট লাইন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচয় পর্ব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম সোহেল খান, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, সাকিব আর শায়রা। সাকিব 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। শায়রা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। মূল গল্প। এটা ছিল গত মাসের কথা। আমি রান্নাঘরে দাঁড়িয়ে সাকিবের প্রিয় খিচুড়ি রান্না করছিলাম। সে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল। সন্ধ্যার সময় ছিল। হঠাৎ করেই চুলার আগুনের শিখা বেড়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে হাত সরানোর সময় আঙুল পুড়ে গেল। ব্যথায় চিৎকার করে উঠলাম। সাকিব তার রুম থেকে দৌড়ে এলো। মা, কি হয়েছে? সে আমার হাত দেখে বুঝে ফেলল। পুড়ে গেছে, আমি বললাম। সে সঙ্গে সঙ্গে আমার হাত নিয়ে নলের নিচে ধরে দিল। ঠান্ডা পানির স্পর্শে একটু আরাম পেলাম। কিন্তু তারপরও ব্যথা যাচ্ছিল না। সাকিব বলল, মা, আমার দাদি বলতো, পোড়া জায়গায় মুখ দিয়ে ফু দিলে তাড়াতাড়ি সেরে যায়। বলেই সে আমার পোড়া আঙুল মুখে নিয়ে হালকা করে ফু দিতে লাগল। সত্যিই ব্যথা কমে গেল। তার মুখের ভেতরে ঠান্ডা অনুভূতি পোড়া জায়গাটা শান্ত করে দিল। কিছুক্ষণ পর সে আমার আঙুল বের করল। এখন কেমন লাগছে? সে জিজ্ঞেস করল। অনেক ভালো, আমি বললাম। তখন সে আমার পোড়া জায়গায় আলতো করে একটা চুমু দিল। বলল, দাদি এটাও করত। বলতো, এতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমি মুচকি হেসে বললাম, তোর দাদি তো ভালোই জানত। সাকিব তখন আমার 2 হাত ধরে বলল, মা, তোমার কষ্ট আমি দেখতে পারি না। আমি চাই সব সময় এভাবে তোমার যত্ন নিতে। আমি বললাম, তুই তো নিশি বাবা। না মা, সে বলল, আমি চাই বাবার মতো করে তোমার যত্ন নিতে। এই কথা শুনে আমি একটু অবাক হলাম। মানে? মা, আমি তোমাকে খুব ভালোবাসি। বাবা অনেক সময় ব্যস্ত থাকে অফিসের কাজে। কিন্তু আমি চাই আমি তোমার স্বামীর মতো দায়িত্ব নিই। আমার হাত কাঁপছিল। তুই কি বলছিস সাকিব? মা, আমি সিরিয়াস। আমি চাই তুমি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে মেনে নাও। আমি প্রমাণ করে দেব আমি বাবার চেয়েও ভালো স্বামী হতে পারব। আমি হতভম্ব হয়ে গেলাম। এ কি শুনছি? আমার নিজের ছেলে। কিন্তু তখনই শায়রা এসে উপস্থিত হল। মা, দিদি ভাবি ফোন করেছে। বলল আগামীকাল সকালে আসবে। আমি চমকে উঠলাম। আরে হ্যাঁ। আমার ভাবনায় একটা পরিবর্তন এলো। কোন দিদি ভাবি? সাকিব জিজ্ঞেস করল। তোর সেই থিয়েটার গ্রুপের রিনা দিদি, যে তোর সিনিয়র ছিল। মনে আছে না? শায়রা বলল। হঠাৎ করে আমার মনে পড়ল। রিনা সাকিবের থিয়েটার গ্রুপের সিনিয়র মেয়ে। ওরা একসাথে অভিনয় করত। সাকিবের মুখ লাল হয়ে গেল। ও, রিনা দিদি আসবে? হ্যাঁ, শায়রা বলল নাটকের নতুন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করবে।
আমি বুঝে গেলাম সাকিব আসলে রিনাকে ভালোবাসে। আর আমার সাথে যা বলছিল সেটা ছিল নাটকের একটা দৃশ্যের অংশ। হয়তো সে অভ্যাস করছিল। তুই কি নাটকের অভ্যাস করছিলি? আমি জিজ্ঞেস করলাম। সাকিব লজ্জা পেয়ে গেল। আসলে? হ্যাঁ মা। নতুন নাটকে আমি একটা জটিল চরিত্রে অভিনয় করব। সেই চরিত্রে একটা মানসিক সমস্যা আছে। সে তার মায়ের প্রতি অস্বাভাবিক আবেগ দেখায়। আমি ভাবলাম বাড়িতে অভ্যাস করলে ভালো হবে গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, তবে পরের বার বলে নিস। আমি তো ভয় পেয়ে গেছিলাম গু। শরীমা, সে বলল, আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে গি। তখন সোহেল অফিস থেকে ফিরল। কি হয়েছে এখানে? এত আলোচনা কিসের? আমি সবটা বলে দিলাম। সোহেল হেসে ফেলল। আরে, আমিও তো একবার বাড়িতে নাটকের অভ্যাস করেছিলাম। তোমার বাবা মা ভেবেছিল আমার মাথা খারাপ হয়ে গেছে গি। পরদিন সকালে রিনা এলো। সাকিবের সাথে তার নাটক নিয়ে আলোচনা শুনে আমি বুঝতে পারলাম কত জটিল একটা চরিত্র সে পর্দায় ফুটিয়ে তুলবে। রিনা বলল, আন্টি, সাকিব খুব মেধাবী অভিনেতা। এই চরিত্রটা কেবল সেই পারবে গে। আমি গর্বিত হলাম। আমার ছেলে সত্যিই অসাধারণ। কিন্তু এর পরের ঘটনাগুলো আরও রহস্যজনক হয়ে উঠল। সেই রাতে ঘুমের মধ্যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমাদের বাড়ির পেছনের পুরনো কুয়া থেকে একটা আলো বের হচ্ছে। সেই আলোর দিকে তাকিয়ে আছে সাকিব। স্বপ্নে আমি তার কাছে গেলাম। কি দেখছিস? মা, সে বলল, এই কুয়ায় একটা রহস্য আছে। আমাদের পূর্বপুরুষদের একটা গোপন কথা গি। কি রহস্য? এই বাড়িতে একবার একটা অভিশাপ পড়েছিল। কোনো এক পুরনো ঘটনার কারণে গি। স্বপ্ন থেকে জেগে উঠে আমি ঘাবড়ে গেলাম। এ কি দেখলাম? পরদিন সকালে সাকিবকে জিজ্ঞেস করলাম, তুই কি আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে কিছু জানিস? সে অবাক হয়ে বলল, না তো মা। কেন? আমি স্বপ্নের কথা বললাম। সে শুনে হেসে ফেলল। মা, তুমি তো নাটকের প্রভাবে পড়ে গেছ। কাল রিনা দিদি যে গল্প বলেছিল সেটাই তোমার মনে গেঁথে গেছে গি। সত্যি, রিনা বলেছিল তাদের নাটকের গল্পে একটা পুরনো বাড়ি আছে যেখানে ভূত আছে। কিন্তু সেদিন দুপুরে আরও অদ্ভুত কিছু ঘটল। আমি বেড়াদায় কাপড় মেলছিলাম। হঠাৎ দেখি পেছনের কুয়ার কাছে একটা ছায়া। আমি কাছে গিয়ে দেখি সাকিব সেখানে দাঁড়িয়ে কি একটা খুঁজছে। কি খুঁজছিস? সে চমকে উঠল। আহ! আসলে আমার কলম পড়ে গেছে এদিকে গিয়ে। কিন্তু আমার মনে হলো সে মিথ্যা বলছে। তার হাতে তো কলম আছেই। সাকিব, তুই কি কোনো কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে? সে একটু ইতস্তত করল। তারপর বলল, আসলে মা, আমি আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছি। ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট। তাহলে আমাকে বলিস না কেন? ভাবলাম সারপ্রাইজ দেব। আমাদের পরিবার সম্পর্কে অনেক মজার তথ্য পেয়েছি গু। আমি আগ্রহী হয়ে উঠলাম। কি পেয়েছিস? আমাদের দাদা-দাদির সময়ে এই বাড়িতে একটা গুপ্তধনের গল্প ছিল। বলা হতো এই কুয়ার নিচে সোনার গহনা লুকিয়ে রাখা আছে গু। সত্যি? জানি না। তবে আমি খোঁজ নিয়ে দেখছি গু। সেদিন সন্ধ্যায় সায়রা আমার কাছে এলো। মা, সাকিব ভাই আজকাল অদ্ভুত আচরণ করছে গি। কি রকম? রাতে জেগে থাকে। আর ফোনে কার সাথে যেন গোপন কথা বলে গি। আমার মনে সন্দেহ জাগল। হয়তো সাকিব কোনো মেয়ের সাথে প্রেম করছে। হয়তো রিনার সাথেই। কিন্তু পরদিন রিনা এসে বলল, আন্টি, সাকিব কি অসুস্থ? সে আজকাল আমাদের রিহার্সালে আসছে না গি। তাহলে সে কোথায় যাচ্ছে? সেই রাতে আমি ঠিক করলাম সাকিবের পিছু নেব। মাঝরাতে দেখলাম সে ঘর থেকে বের হয়ে কুয়ার দিকে যাচ্ছে। আমি লুকিয়ে দেখলাম। সে একটা দড়ি দিয়ে কুয়ার ভেতর নামছে। আমি ঘাবড়ে গেলাম। এ কি করছে? অনেকক্ষণ পর সে উঠে এলো। হাতে একটা পুরনো বাক্স। আমি সাহস করে তার কাছে গেলাম। সাকিব, তুই কি করছিস? সে আমাকে দেখে স্তব্ধ হয়ে গেল। মা, তুমি এই বাক্সে কি? সে বাক্স খুলল। ভেতরে ছিল পুরনো কিছু চিঠি, ছবি আর কয়েকটা সোনার গহনা। আমাদের দাদিমার চিঠি, সে বলল, আর তার গহনা। আমি জানতাম এগুলো এখানে আছে গি। তুই কি করে জানলি? দাদি একবার আমাকে বলেছিলেন বিপদের সময় এগুলো কাজে লাগবে গি। আমি চিঠিগুলো পড়লাম।
সেখানে লেখা ছিল আমাদের পরিবারের পুরনো ইতিহাস। দাদি লিখেছিলেন তিনি তার গহনা এখানে লুকিয়ে রেখেছেন তার নাতিনাতনীদের জন্য। কিন্তু তুই আমাকে বলিস নাই কেন? মা, আমি চেয়েছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ করতে। এই গহনাগুলো দিয়ে তোমার জন্য একটা সুন্দর নেকলেস বানিয়ে দিতে গু। আমার চোখ ভিজে গেল। আমার ছেলে আমার জন্য এত কষ্ট করেছে। তবে রাতের বেলায় কেন? দিনে করতে পারতিস গু। দিনে বাবা বা সায়রা দেখে ফেলত। তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত। আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই কত ভালো ছেলে রে। কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল। সাকিব, তুই কি করে জানতি যে এগুলো এখানে আছে? সে একটু ইতস্তত করে বলল, আসলে মা, আমার একটা গোপন কথা আছে গু। কি? আমি মাঝে মাঝে দাদিকে স্বপ্নে দেখি। তিনি আমার সাথে কথা বলেন গু। আমি চমকে উঠলাম। সত্যি? হ্যাঁ মা। তিনি আমাকে বলেছিলেন এই জায়গার কথা। বলেছিলেন পরিবারের কেউ বিপদে পড়লে এগুলো উদ্ধার করতে গু। এ তো আরও রহস্যজনক কথা। আমি ভাবলাম হয়তো সাকিব আমাকে ভুল বুঝিয়ে বলছে। কিন্তু পরদিন সকালে আরও অবাক করা ঘটনা ঘটল। সোহেল অফিসে যাওয়ার সময় বলল, রুমানা, আমার অফিসে একটা সমস্যা হয়েছে। আমার অ্যাকাউন্টে কিছু টাকা কম দেখাচ্ছে। হয়তো ইনভেস্টমেন্ট লস হয়েছে গি। আমি বুঝলাম সোহেলের আর্থিক সমস্যা হয়েছে। সাকিব সেই কথা শুনে আমার দিকে তাকাল। যেন বলতে চাইছে, দেখো মা, দাদি ঠিকই বলেছিলেন গু। আমি সাকিবের হাত ধরে বললাম, তাহলে এই গহনাগুলো বিক্রি করে বাবাকে সাহায্য করি। সাকিব বলল, না মা, এগুলো বিক্রি করার দরকার নেই। আমার অন্য পরিকল্পনা আছে গি। কি পরিকল্পনা? আমি এই গহনার ছবি তুলে একটা আর্টিকেল লিখব। পুরনো ঐতিহ্যবাহী গহনার উপর। সেটা একটা ম্যাগাজিনে পাবলিশ করব। তাতে ভালো টাকা পাব। আমি বুঝলাম সাকিব কত বুদ্ধিমান। সে গহনা না বেচেও টাকা আয় করার উপায় বের করেছে। পরদিন সাকিব তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করল। সে গহনাগুলোর ছবি তুলল, সেগুলোর ইতিহাস খুঁজে বের করল। রিনা এসে সাহায্য করল। এই গহনাগুলো তো সত্যিই অনেক পুরনো। এগুলোর ঐতিহাসিক মূল্য অনেক গু। সাকিব একটা সুন্দর আর্টিকেল লিখল আমাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে। সেই আর্টিকেল একটা বিখ্যাত ম্যাগাজিনে ছাপা হল। শুধু তাই নয়, সেই আর্টিকেল দেখে একটা মিউজিয়াম থেকে ফোন এলো। তারা বলল, আমাদের গহনাগুলো প্রদর্শনীতে রাখতে চায়। তার জন্য তারা ভালো টাকা দেবে। সোহেলের আর্থিক সমস্যার সমাধান হয়ে গেল। আমরা সবাই খুশি হলাম। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। সেই রাতে আমি আবার স্বপ্ন দেখলাম আমার দাদি আমার কাছে এসেছেন। রুমানা, তিনি বললেন, আমি তোমার ছেলের মাধ্যমে তোমাদের সাহায্য করেছি গু। দাদি, আপনি সত্যিই সাকিবের স্বপ্নে আসেন? হ্যাঁ বেটি। সাকিব আমাদের পরিবারের বিশেষ ছেলে। তার মধ্যে অতীন্দ্রিয় ক্ষমতা আছে। সে মৃত আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে গু। স্বপ্ন থেকে জেগে উঠে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। এসব কি ঘটছে? পরদিন সকালে সাকিবকে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই দাদিকে স্বপ্নে দেখিস? সে একটু লজ্জা পেয়ে বলল, মা, তুমি বিশ্বাস করবে না গি। বলো তো। আমি ছোটবেলা থেকেই মৃত মানুষদের দেখতে পাই। তারা আমার সাথে কথা বলে। দাদিও আমার সাথে মাঝে মাঝে কথা বলেন। আমি হতবাক হয়ে গেলাম। সত্যি বলছিস? হ্যাঁ মা। তবে আমি কাউকে বলি না। মানুষে ভাবে আমি পাগল। আর কার কার সাথে কথা বলিস? আমাদের নানাজি। তিনি মাঝে মাঝে আসেন। আর পাশের বাড়ির রহিম চাচা। উনি গত বছর মারা গেছেন। কিন্তু মাঝে মাঝে আমার কাছে আসেন গু। এ তো আরও অবিশ্বাস্য কথা। কিন্তু সাকিব যেভাবে বলছে, মনে হচ্ছে সে মিথ্যা বলছে না। রহিম চাচা কি বলেন? তিনি বলেন তার ঘরে একটা জরুরি কাগজ আছে। সেটা তার পরিবার খুঁজে পাচ্ছে না। আমি তাদের বলে দিয়েছি গু। সত্যি? হ্যাঁ। তারা খুঁজে পেয়েছে। সেটা ছিল তার ইন্স্যুরেন্সের কাগজ গু। আমি আরও অবাক হলাম। রহিম চাচার পরিবার সত্যিই বলেছিল যে তারা তার ইন্স্যুরেন্সের কাগজ হারিয়ে ফেলেছে। তাহলে সাকিব সত্যি বলছে? মা, সাকিব বলল, তুমি কাউকে বলো না। আমি চাই না মানুষে আমার সম্পর্কে ভুল ভাবুক গো। আমি কথা দিলাম। কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগল। সেই দিনই সন্ধ্যায় আরও অদ্ভুত ঘটনা ঘটল। সায়রা স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে এলো।
কি হয়েছে মা? আমি জিজ্ঞেস করলাম। আমাদের ক্লাসের রিমা মারা গেছে, সায়রা কাঁদতে কাঁদতে বলল। কি? কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছে রিকশায় স্কুল যাওয়ার সময়। আমি খুব দুঃখ পেলাম। রিমা খুব ভালো মেয়ে ছিল। রাতের বেলায় সাকিব আমার কাছে এলো। তার মুখ ফ্যাকাশে। মা, রিমা আমার কাছে এসেছে গি। কি? সে বলছে তার মা খুব কাঁদছে। সে চায় তার মাকে বলতে যে সে ভালো আছে গি। আমার গা ছমছম করে উঠল। তুই কি বলছিস সাকিব? মা, রিমা বলেছে তার মায়ের কাছে একটা বার্তা পৌঁছে দিতে গু। কি বার্তা? সে বলেছে তার মা যেন তার ড্রয়ারের তলায় লুকানো চিঠিটা খুঁজে বের করে। সেখানে সে তার মায়ের জন্য কিছু লিখেছে গু। আমি সিদ্ধান্ত নিলাম পরীক্ষা করে দেখব। পরদিন আমি রিমার মায়ের কাছে গেলাম। আপা, আমি বললাম, একটা কথা বলি। রিমা কি তার ড্রয়ারে কোনো চিঠি রেখেছিল? রিমার মা অবাক হয়ে বলল, আমি তো খুঁজে দেখিনি। কেন? একবার দেখুন তো। আমরা রিমার রুমে গিয়ে ড্রয়ার খুললাম। নিচের দিকে একটা চিঠি পেলাম। রিমার মা চিঠি পড়ে কাঁদতে লাগলেন। সেখানে রিমা লিখেছিল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার জন্য দুঃখ করো না। আমি সবসময় তোমার পাশে থাকব। রিমার মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি কি করে জানলে? আমি কি বলবো? সাকিবের কথা বলবো। সেই রাতে সাকিব বলল, মা, রিমা এখন খুশি। সে বলেছে তার মা এখন আর কাঁদবে না গি। আমি বুঝে গেলাম সাকিব সত্যিই অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী। কিন্তু এই ক্ষমতা কি তার জন্য নিরাপদ? পরের কয়েক সপ্তাহে সাকিবের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে রাতের বেলায় জেগে থাকত। দিনে ক্লান্ত থাকত। একদিন রিনা এসে বলল, আন্টি, সাকিব নাটকে এসে অভিনয় করে। কিন্তু সে এত জোরে চিৎকার করে যে সবাই ভয় পেয়ে যায়। আমি বুঝলাম সাকিবের মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেই রাতে আমি তার সাথে কথা বললাম। সাকিব, তুই কি অসুস্থ বোধ করছিস? মা, সে বলল, আমার কাছে এখন অনেক মৃত মানুষ আসে। তারা সবাই কিছু না কিছু চায়। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুই তাদের কথা শুনিস কেন? আমি পারি না মা। তারা আমাকে ছেড়ে যায় না। আমি ঘাবড়ে গেলাম আমার ছেলের এই অবস্থা দেখে। পরদিন আমি একজন মানসিক চিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাকিবের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাকে ডেকে বললেন, আপনার ছেলের মধ্যে স্কিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে সে অতিরিক্ত স্ট্রেসে আছে গু। কি করব? তাকে কিছুদিন বিশ্রাম দিন। আর যেসব অস্বাভাবিক বিষয় নিয়ে সে ভাবে সেগুলো থেকে দূরে রাখুন গু। আমি বাড়ি ফিরে সাকিবের সাথে কথা বললাম। তুই কিছুদিন এই অতীন্দ্রিয় বিষয় নিয়ে ভেব না। নাটকে মন দাও। সাকিব বলল, আমি চেষ্টা করব মা গি। কিন্তু সেই রাতেই আবার অদ্ভুত ঘটনা ঘটল। আমি দেখলাম সাকিব বাগানে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। কিন্তু সেখানে কেউ নেই। আমি কাছে গেলাম। কার সাথে কথা বলছিস? সাকিব চমকে উঠল। কেউ নেই মা গি। কিন্তু আমি দেখলাম তুই কথা বলছিস গু। সে মাথা নিচু করে বলল, আমি নিজের সাথে কথা বলছিলাম গু। আমি বুঝলাম সে মিথ্যা বলছে। পরদিন আমি সোহেলের সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। সোহেল বলল, আমার মনে হয় সাকিব কোনো মানসিক সমস্যায় ভুগছে। আমাদের আরও ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে গু। কিন্তু সেই রাতেই সবকিছু পাল্টে গেল। রাত 2টার সময় আমি একটা চিৎকার শুনলাম সাকিবের রুম থেকে। আমি দৌড়ে গিয়ে দেখি সাকিব বিছানায় বসে কাঁপছে। কি হয়েছে মা? সে ভয়ে ভয়ে বলল, আমি একটা ভুল করে ফেলেছি গু। কি ভুল? আমি একটা খারাপ আত্মাকে ডেকে ফেলেছি। সে এখন আমার পিছু নেয়নি গু। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। কি বলছিস তুই? আমি আজ একটা পুরনো বই পড়ছিলাম। সেখানে মৃত আত্মা ডাকার মন্ত্র ছিল। আমি কৌতূহলে পড়ে ফেলেছি গু। তারপর একটা ভয়ঙ্কর ছায়া এসেছে। সে বলেছে এখন সে এই বাড়িতে থাকবে গি। আমি আর সহ্য করতে পারলাম না। সাকিব, তুই কি করেছিস? সেই মুহূর্তে পুরো বাড়িতে অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল। সায়রা তার রুম থেকে ভয়ে চিৎকার করে উঠল। আমরা সবাই একসাথে বসে থাকলাম। সাকিব বলল, মা, আমি এই আত্মাকে ফেরত পাঠানোর উপায় খুঁজছি গু। কি করতে হবে? আমাকে একটা বিশেষ পুজো করতে হবে। আর সেই আত্মাকে বিদায় দিতে হবে গু।
পরদিন সকালে আমি একজন তান্ত্রিকের সন্ধান করলাম। তিনি এসে বাড়ি দেখলেন। বললেন, এখানে সত্যিই একটা অশুভ শক্তি আছে গি। কি করতে হবে? একটা হোম করতে হবে। আর যে ছেলে এই আত্মাকে ডেকেছে তাকে বিশেষ নিয়ম মানতে হবে গি। আমরা তান্ত্রিকের কথা মতো সব কিছু করলাম। একদিনের মধ্যে বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে এল। সাকিব আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর কখনো এই কাজ করব না গি। আমি তাকে বুকে নিয়ে বললাম, তুই এখন থেকে শুধু পড়াশোনা আর নাটক নিয়ে থাক। অন্য কিছু নিয়ে ভেব না গি। তারপর থেকে সাকিবের জীবন স্বাভাবিক হয়ে উঠল। সে আর কোনো অতীন্দ্রিয় বিষয় নিয়ে কথা বলে না। রিনার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। তারা দুজনেই খুব খুশি। এখন আমি বুঝতে পারি আমার ছেলে সত্যিই বিশেষ ক্ষমতার অধিকারী ছিল। কিন্তু সেই ক্ষমতা তার জন্য বিপজ্জনক ছিল। আজ সাকিব আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পারি কেন দাদি আমাকে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন এই ক্ষমতা সঠিকভাবে ব্যবহার না করলে বিপদ হতে পারে গি। তুই এখন কি করবি? আমি এই ক্ষমতা ব্যবহার করব শুধু মানুষের ভালোর জন্য। কিন্তু খুব সাবধানে গু। আমি গর্বিত যে আমার ছেলে এত বুদ্ধিমান। সে জানে কখন কি করতে হবে। এখন আমাদের পরিবার আবার শান্তিতে আছে। সাকিব তার থিয়েটারের কাজে মন দিয়েছে। সায়রা স্কুলে ভালো করছে। সোহেলের অফিসের সমস্যাও সমাধান হয়েছে। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, জীবনে এত রহস্য কেন? হয়তো এই রহস্যই জীবনকে আকর্ষণীয় করে তোলে। আজও কখনো কখনো সাকিব আমাকে বলে যে দাদি তার স্বপ্নে এসেছেন। কিন্তু এখন আর ভয় পাই না। কারণ আমি জানি দাদি আমাদের ভালোর জন্যই আসেন। এই ছিল আমাদের পারিবারিক রহস্যের গল্প। একটি অভূতপূর্ব অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না। আর সাকিব এখন বলে, মা, আমি এখন বুঝি যে জীবনে যা কিছু ঘটে সব কিছুরই একটা কারণ আছে। আর সেই কারণ সবসময় আমাদের ভালোর জন্যই। আমিও এখন সেই কথাই বিশ্বাস করি।